আপনার বলো লাস্ট ক্লাস নিয়ে স্যার। বলো। স্যার একটা রোটেটিং টারবাইন কেমনে একটা কমপ্লেক্স সিস্টেম হয় স্যার? এখানে জাস্ট মেকানিক্যাল ফোর্স কাজ করছে না? না, রোটেটিং আমরা বলেছি শুধু প্রেসার রিলেটেড যদি কোনো আহ, আহ, কাজ হয় তখনই কেবলমাত্র এটা মেকানিক্যাল ওয়ার্কের মধ্যে মানে নর্মাল ওয়ার্কের মধ্যে ফেলবো। ওকে আর স্যার। এইটা বাদে অন্য যে কোনো ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় তাহলে পরে আমরা এটাকে কমপ্লেক্স সিস্টেম বলবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, টুডেস লেকচার আউটকাম যেটা আছে সেটা হলো ফার্স্টলি উইল এক্সপ্লেইন কনসেপ্ট অফ এনার্জি। এনার্জিকে ডিফাইন করবো। সো উইল বি এবল টু এক্সপ্লেইন এট দ্য এন্ড অফ দিস লেকচার হোয়াট ইজ an energy, then analyze the principles of conservation of energy. তোমরা কিছুটা হয়তো জানো ল অফ কনজারভেশন অফ এনার্জি বলে আমরা একটা প্রিন্সিপল জানতাম। So we'll be able to analyze this one. Then we'll be able to classify and determine different form of energy. And then we'll develop the first law of thermodynamics for closed system. And finally, first law দিয়ে কি ধরনের প্রবলেম সলভ করা যায় তার একটা আমরা দেখবো। So this is our course outcome. We will be able to expect to do this thing at the end of this lecture. Okay, so আমরা আজকে যেটা করছি এর আগে যতগুলা ক্লাস ছিল চ্যাপ্টার 2 পার্টিকুলারলি সেখানে আমরা থার্মোডাইনামিক ডিফারেন্ট প্রিন্সিপলস ডিফারেন্ট টার্মিনোলজিকে এক্সপ্লেইন করেছি। আজকের থেকে আমরা যেটা করবো সেটা হলো থার্মোডাইনামিক্সকে কোয়ান্টিটেটিভলি ডিসক্রাইব করা স্টার্ট করবো। সো কোয়ান্টিটেটিভলি মিন করে যে আমরা এর জন্য কিছু লস ডেভেলপ করবো, কিছু ইকুয়েশন ডেভেলপ করবো যার মাধ্যমে আমরা নেচারকে এক্সপ্লেইন করতে পারবো বেটার ওয়েতে। সো হোয়াট উইল ডু, উইল অবজার্ভ নেচার, নেচারে কি ধরনের প্রসেস কি ধরনের ফেনামেনা হয় সেটা অবজার্ভ করবো এবং সেটা অবজার্ভ করে সেখান থেকে আমরা কিছু ব্যালেন্স ইকুয়েশন ডেভেলপ করবো যে ইকুয়েশন গুলোকে বলবো আমরা লজ অফ থার্মোডাইনামিক্স। সেই ইকুয়েশন গুলোকে ব্যবহার করে ইউজিং সাম আদার প্যারামিটার্স, ফর এক্সাম্পল কিছু উই নিড সাম এক্সপেরিমেন্টাল ডেটা অ্যাবাউট দ্য সিস্টেম। আমরা যে প্রবলেমটা নিয়ে ডিল করবো সেই প্রবলেম সম্বন্ধে কিছু ডেটা আমাদের লাগবে। অ্যাট দ্য সেম টাইম কি ধরনের প্রসেস ক্যারিড আউট হচ্ছে সেই প্রসেস সম্বন্ধে কিছু ডেটা লাগবে। সো এই দুই ধরনের ডেটা নিয়ে এই ল গুলো ইউজ করে আমরা একটা চেঞ্জ সিস্টেমের মধ্যে যেটা হচ্ছে সেটাকে রিলেট করার চেষ্টা করবো। সো উইল বি এবল টু determine the changes, we are able to explain the changes by those three balanced equations using some experimental data about the system and information about the process. So এই যে তিনটা ইকুয়েশন বা এই লস গুলো আমরা ডেভেলপ করব সেই ল গুলো জেনারেলি চেঞ্জ ইন এনার্জি নিয়ে ডিল করে অ্যান্ড ইটস ট্রান্সফার ফ্রম ভেরিয়াস ফর্মস অফ এনার্জি। সো এক নম্বর এনার্জি কি ধরনের চেঞ্জ হচ্ছে, অ্যান্ড দুই নম্বর হলো এনার্জি কি ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে। আমরা জানি এনার্জি ক্যান ট্রান্সফার, সো আমার এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল থেকে কেমিক্যাল এন্ড সো অন। সো এই ধরনের ট্রান্সফার কি ধরনের কিভাবে হয় সেগুলো নিয়ে ডিল করে মেইনলি এই থার্মোডাইনামিক্স, এবং এগুলো সবকিছুই বেসড অন ল অফ এক্সপেরিমেন্টস দ্যাট গভর্নস দ্য বিহেভিয়ার অফ দ্য ম্যাটার। তার মানে সবকিছুই নেচার থেকে অবজার্ভ করে হয়েছে। সো এগুলো প্র্যাকটিক্যাল প্রুফ আছে যে এই ধরনের জিনিস হচ্ছে। ঠিক আছে, সো these laws of thermodynamics are highly condensed expression of a broad body of experimental evidence. তার মানে এই যে আমরা নেচারকে অবজার্ভ করছি, নেচার অবজার্ভ করে আমরা এই অবজারভেশন গুলোকে খুবই ছোট্ট ফর্মে কয়েকটি ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্লেইন করার চেষ্টা করব। ঠিক আছে, এই যে ভেরি ন্যারোলি যে তিনটা একটা ল ডেভেলপ করব ইউজিং দ্য ওভারঅল অবজারভেশন, এই তিনটা ল মেইনলি ডিল করে দুইটা ফান্ডামেন্টাল প্রিন্সিপল। একটা হলো কনজারভেশন অফ এনার্জি আর একটা হলো ডিগ্রেডেশন অফ এনার্জি। আমরা দেখবো পরবর্তী পর্যায়ে যে ফার্স্ট ল ডিল করে কনজারভেশন অফ এনার্জি নিয়ে এবং সেকেন্ড ল ডিল করে ডিগ্রেডেশন অফ এনার্জি নিয়ে। এন্ড দিস লজ আর এম্পেরিক্যাল। এম্পেরিক্যাল মানে হলো যে এই ল গুলো অন্য কোন ল থেকে ডিরাইভ করা হয় না এবং significant কোনো চেঞ্জ হয় নাই। ইভেন দিজ আর ডেভেলপড ইন 19th century, in the beginning of 19th century। আমরা এখন 21st centuryতে আসছি এবং আমরা দেখেছি যে গত 50 বছর 100 বছরে কত চেঞ্জ হয়েছে। আমরা উইল বিকাম মোর and more sophisticated, new exciting scientific discoveries taking place almost every day। তারপরেও এই এত কিছুর পরেও, এত সায়েন্টিফিক ডেভেলপমেন্টের পরেও
এই যে থার্মোডাইনামিক যে 3টা ল আছে, এই 3টা লর মধ্যে বেসিক্যালি কোনো চেঞ্জ হয়নি। প্রথমে যেভাবে ডেভেলপ করা হয়েছিল এখনো ঠিক একইভাবে আছে, এবং অন্য কোনো মেথডের মাধ্যমে, অন্য কোনো ইকুয়েশনের মাধ্যমে এই 3টা লকে ডেভেলপ করা যায় না। ফিলোসফিক্যাল প্রিন্সিপলস। এবং এই কারণে এই থার্মোডাইনামিক্স এর এই 3টা ল সো ইম্পর্টেন্ট। আমরা ফিজিক্সে যেগুলো আছে, নিউটনের ল, এই 3টা যতটা ইম্পর্টেন্ট, থার্মোডাইনামিক্স এর এই ল ইকুয়ালি ইম্পর্টেন্ট। যদিও আমরা দেখেছি নিউটনের ল পরবর্তীকালে চেঞ্জ হয়েছে, সাম সর্ট অফ মডিফিকেশন হয়েছে, কিন্তু এই থার্মোডাইনামিক্স এর ল গুলো কোনো মডিফিকেশন হয়নি। That's why they are empirical and applied to any kind of process even now. ওকে, আমরা বলেছি যে এই 3টা ল মেইনলি ডিল করে এনার্জি। So what is energy? Concept of energy in thermodynamics is the most fundamental concept. এবং ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিসে nowadays the significant aspects. আগেকার দিনে আমরা যত ধরনের ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন করতাম, ইভেন 100 years back, আমরা সবকিছু ডিটারমিন করতাম ইন টার্মস অফ ওয়ার্কস অর ইন টার্মস অফ ফোর্স দিলে কত কাজ করে, এই সমস্ত ব্যাপার। কিন্তু এখন আমরা ক্যালকুলেশন যেগুলো করি, কোনো কিছু ফোর্স রিলেটেড ক্যালকুলেশন করি না, আমরা সবকিছু ক্যালকুলেশন করি ইন টার্মস অফ এনার্জি। সো এটা সো কমন নাওএডেজ ইন আওয়ার ডেইলি লাইফ, এটা একটা হাউসহোল্ড টার্মিনোলজি হয়ে গেছে। ইভেন আমাদের ঘরে যারা থাকে তারাও এনার্জি শব্দটা নিয়ে জানে, এনার্জি চেনে, হোয়াট ইজ এনার্জি। এবং ওয়ান আদার থিং ইজ দ্যাট আমরা এটা নিয়ে এত কনভার্সেন্ট হয়েছি যে উই ক্যান ক্লিয়ারলি ডিফাইন ইট বাই ফিজিক্স, আমরা কোয়ান্টিটেটিভলি অর কোয়ালিটেটিভলি দুই ওয়েতেই আমরা এটাকে ডিসক্রাইব করতে পারি, হোয়াট ইজ দ্য মিনিং অফ এনার্জি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা এটাকে উইথ প্রিসিশন মেজারও করতে পারি। লর্ড কেলভিন 1851-এ এটাকে ফিজিক্যালি এক্সপ্লেন করেছিল, যেটা একটা সোর্স অফ ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। সে যেটা বলেছিল যে এনার্জি অফ এ ম্যাটেরিয়াল সিস্টেম expressed in mechanical units of work, so এটাকে ম্যাথমেটিক্যালি সে ডিফাইন করলো, in mechanical units of work is the sum of all effects which are produced outside the system when the system is made to pass in any manner to a state in which it happens to be now from a certain arbitrary fixed initial standard state. তার মানে হচ্ছে যে এনার্জি এমন একটা ম্যাটেরিয়ালস প্রপার্টি যেটা আমরা মেকানিক্যাল ওয়ার্কের যা ইউনিট আছে সেই ইউনিটে ডিফাইন করব, সেটাকে এক্সপ্রেস করতে পারি। এবং এটা হলো সিস্টেমের বাইরের থেকে যদি কোনো ইনফ্লুয়েন্স সিস্টেমের উপরে আমরা দেই, তাহলে পরে সিস্টেমের ভিতরে যা চেঞ্জ হয়, কখন একটা স্ট্যান্ডার্ড আরবিটারি স্টেট থেকে যদি একটা অন্য একটা স্টেটে যায়, তখন যে চেঞ্জটা হচ্ছে সিস্টেমের ইন্টারনাল কন্ডিশনের বিকজ অফ দ্য ফোর্স ইম্প্যাক্ট onto the system আউটসাইড থেকে, সেটাকে আমরা বলছি এনার্জি। সো এইটা হলো প্রথম লর্ড ক্যালভিন এনার্জিকে ডিফাইন করে বোথ ফিজিক্যালি এন্ড ম্যাথমেটিক্যালি। এবং এখানে লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট, ফ্রম এ সার্টেন আরবিটারি ফিক্সড ইনিশিয়াল স্ট্যান্ডার্ড স্টেট। তার মানে যে স্টেটের রেসপেক্টে বলতেছে, একটা স্ট্যান্ডার্ড স্টেট থেকে সিস্টেম আরেকটা স্টেটে গেলে পরে যা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা এনার্জির সাথে রিলেট করি। তো এর কারণেই দেয়ার ইজ নো টার্ম সাচ অ্যাজ অ্যাবসলিউট এনার্জি, যেহেতু ইনিশিয়াল স্টেটটা আরবিটারি, আমরা যে কোনো স্টেটটাকে ইনিশিয়াল স্টেট বলতে পারি, এবং চেঞ্জ যেহেতু আমরা হিসাব করছি অফ দ্য এনার্জি, যার কারণে এনার্জির অ্যাবসলিউট এনার্জি বলে কিছু নেই। এনার্জি ইজ ইকুয়াল টু 5 জুলস, সেটা বলে কিছু হয় না। আমরা সবসময় হিসাব করি ডিফারেন্স ইন এনার্জি। ইনিশিয়ালি যে রেফারেন্স স্টেট বলেছিলাম, তার থেকে এখন যে স্টেটে গিয়েছে, সেই দুইটা স্টেটে এনার্জি যে ডিফারেন্স, সেটা আমরা ইউজুয়ালি ক্যালকুলেট করি। উই অনলি মেজার দ্য চেঞ্জ ইন এনার্জি অর ডিফারেন্স ইন এনার্জি ফ্রম ওয়ান পার্টিকুলার রেফারেন্স স্টেট টু এ পার্টিকুলার স্টেট যেখানে সিস্টেমটা গেল। ইজ এনার্জি স্টেট ফাংশন? ওকে, আমরা গত ক্লাসে একটা স্টেট ফাংশনকে প্রমাণ করার জন্য 3টা শর্ত বলেছিলাম। 3 ভাবে এনার্জিকে, যে কোনো একটা ফাংশন স্টেট ফাংশন কিনা সেটা বোঝার 3টা উপায় আছে। একটা উপায় হলো আমরা বলেছিলাম যে আমরা ওইটাকে একটা চেঞ্জ করাবো, এবং ওই প্রপার্টিটার সাইক্লিক চেঞ্জ যদি 0 হয় তাহলে এটা স্টেট ফাংশন। সাইক্লিক চেঞ্জ 0 মানে কি?
আমরা ইনিশিয়াল স্টেট থেকে ঘুরে ঘুরে আবার ফাইনাল স্টেটে যাব, ওই একই স্টেটে যাব। ইনিশিয়াল স্টেট ইজ ইকুয়াল টু ফাইনাল স্টেট এবং টোটাল চেঞ্জ উইল বি ইকুয়াল টু 0, বিকজ আমরা বলেছি যে স্টেট ফাংশন ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ও কিভাবে গেল সেটা সে বদার করে না, সে শুধু ডিল করে ইনিশিয়াল স্টেট, ফাইনাল স্টেট মাইনাস ইনিশিয়াল স্টেট, এই চেঞ্জটাই সে শুধু ডিল করে। এবং যেহেতু আমরা সাইক্লিক প্রসেসে ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেট সমান একই জিনিস, সুতরাং প্রপার্টিরও চেঞ্জ থাকবে। আমরা টেম্পারেচার 30 থেকে ঘুরে ঘুরে যেভাবেই যাক না, বাড়ুক কমুক যাই করুক না কেন, আমরা ব্যাক করতেছি আগের স্টেটে, সুতরাং 30ই থাকবে। এবং স্টেট ফাংশনের ডেফিনিশনে আমরা বলেছিলাম, মনে আছে, যে কোনো একটা কন্ডিশনে একটাই ভ্যালু থাকবে। সুতরাং ইনিশিয়াল স্টেট থেকে ঘুরে ঘুরে যদি আবার ইনস্টারে বেক করি একই প্রপার্টি থাকবে, সুতরাং চেঞ্জ উইল বি ইকুয়াল টু 0। সো নাম্বার 1 ওয়ে বলেছিলাম যে আমরা সাইক্লিক ইন্ডিকেশন করব চেঞ্জটা, এবং যদি চেঞ্জ ইকুয়াল টু 0 হয় দ্যাট উইল বি স্টেট ফাংশন। সো দিস ইজ ওয়ান, আমরা একটা ওয়ে বলেছিলাম। আরেকটা ওয়ে বলেছিলাম যে যেহেতু স্টেট ফাংশন পাথ ইন্ডিপেন্ডেন্ট, তো আমরা এটাকে সাইক্লিক পাথ, মানে দুইটা পাথ বা একাধিক পাথ ফলো করে আমরা চেঞ্জ করাতে পারি, এবং আমরা দেখতে পারি যে চেঞ্জটা টোটাল পাথ ইন্ডিপেন্ডেন্ট হলো কিনা। সো পাথ ইন্টিগ্রাল যদি করি তাহলে চেঞ্জ যদি সেম হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা স্টেট ফাংশন। এবং আরেকটা ওয়ে ছিল, আমরা বলেছিলাম যে যদি ম্যাক্সওয়েল রিলেশন মানে তাহলে পরে ওই ফাংশনটা স্টেট ফাংশন। সো এই তিন ভাবে একটা স্টেট ফাংশন, একটা ফাংশন স্টেট ফাংশন কিনা সেটা করার ওয়ে। সো এনার্জি স্টেট ফাংশন কিনা সেটা আমরা সিমিলার ট্রেন্ড ফলো করতে পারি। এক্সপেরিমেন্টালি বিভিন্ন ভাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে টোটাল চেঞ্জ ইন এনার্জি for a cyclic process is equal to 0. So একটা ওয়ে অলরেডি এক্সপেরিমেন্টালি প্রমাণ করা হয়ে গেছে। সেকেন্ড যেটা আছে, ডিপেন্ডেন্স ইন দ্য পাথ অফ দ্য প্রসেস। ওকে, লেটস ডু দ্যাট। আমরা এটা করার চেষ্টা করি। সো এখানে একটা টিপিক্যাল হাইপোথেটিক্যাল একটা চেঞ্জ দেখিয়েছি। সিস্টেমটা এ তে আছে, আমরা এ থেকে বি তে যাব। সরি, আমি কোন এটা দেই, লেজার পয়েন্টার। ওকে, সো এ থেকে আমরা বি তে যাব, এবং এটার জন্য আমরা দুটো পাথ সিলেক্ট করেছি, পাথ 1, পাথ 2। ঠিক আছে, তো আমরা চেঞ্জটা এনার্জি, টোটাল এনার্জি চেঞ্জ আমরা ক্যালকুলেট করব ফ্রম এ টু বি তে যাওয়ার জন্য, এবং ডিপেন্ডেন্স অন দ্য পাথ অফ দ্য প্রসেস আমরা চেক করব। সো আমরা লেটস সে ফার্স্ট আমরা একটা সাইক্লিক চেঞ্জ করতে চাই, সেটা হলো এ থেকে 1 হয়ে বি তে গেল, আবার বি থেকে একই রাস্তা ফলো করে এতে গেল। ইজ ইট এ সাইক্লিক প্রসেস? কে বলতে পারবা কি? সাইক্লিক তো হলো না স্যার, মানে A1 B2 A হওয়ার কথা না, যদি সাইকেল হয়। যদি আমি বলতেছি এ থেকে 1 হয়ে বি তে গেল, তারপরে আবার একই রাস্তা ফলো করে 1 হয়ে এ তে আসলো, সো এই যে চেঞ্জটা হলো, এটা সাইক্লিক প্রসেস কিনা? ইয়েস অর নো? নো স্যার, নো স্যার। ওয়াই নো? সাইক্লিক প্রসেস কাকে বলে? ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট সেম, তাই তো? জি স্যার। বেসিক্যালি সাইক্লিক প্রসেস এইটাই ডেফিনেশন। সাইক্লিক প্রসেস মানে হলো যেখান থেকে শুরু করেছি সেখানে ব্যাক করেছি। আমি কি সেটা করি নাই? জি স্যার, এটা সাইক্লিক প্রসেস অবশ্যই। সো দিস ইজ অলসো এ সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস মানেই যে গোল হইতে হবে, নট নেসেসারি। সাইক্লিক প্রসেস ডেফিনেশন হলো ইনিশিয়াল স্টেট, পাথ ইন্ডিপেন্ডেন্ট। তো এখানে আমরা যেটা দেখতেছি, তাহলে পরে এই সাইক্লিক প্রসেস চেঞ্জটা হলো এ থেকে বি তে যাওয়ার জন্য যে চেঞ্জ ইন এনার্জি, এনার্জিকে আমরা ই দিয়ে ডিফাইন করছি ফর দ্য টাইম বিইং। সো চেঞ্জ ইন এনার্জি এ 1 হয়ে বি তে, তারপর আবার ব্যাক করছে চেঞ্জ ইন এনার্জি বি 1 হয়ে এ তে। এই দুইটার যোগফল, এটা হলো টোটাল সাইক্লিক চেঞ্জ। ইট মাস্ট বি ইকুয়াল টু 0 অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ এ সাইক্লিক প্রসেস। সো এটা ইকুয়াল 0 যদি হয় তাহলে এই দুইটা আর একটা নেগেটিভ এর সমান, তাই তো? একটা আরেকটা নেগেটিভ। সো ডেল্টা চেঞ্জ ইন ই A1B is equal to minus of delta change E B1A. ওকে, এখন আমরা আরেকটা প্রসেস ফলো করলাম। আমরা তুমি যেটা রিয়েলি মিন করতেছিলা যে এ থেকে 1 হয়ে বি তে যাবে, তারপরে 2 হয়ে এ তে যাবে, আমরা সেইটার জন্য চেঞ্জ এখন দেখি। সো তাহলে পরে আসতেছে চেঞ্জ ইন এনার্জি A1B প্লাস চেঞ্জ ইন এনার্জি B2A। এটা আমরা বলছি সাইক্লিক চেঞ্জ অফ এনার্জি ইজ ইকুয়াল টু 0। এখন A1B এর এনার্জি চেঞ্জ আমরা দেখেছিলাম মাইনাস B1A। সো এখানে মাইনাস B1A যদি দেই, ওটাকে যদি ইকুয়েশনের পাশে নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ ইন এনার্জি B1A ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন এনার্জি B2A। তার মানে বি থেকে এতে গেছি একবার 1 ফলো করে, একবার 2 ফলো করে, এবং
চেঞ্জ দুটাই সমান। সো আমরা তাহলে বি থেকে এ তে গেলাম দুটো পাথ ফলো করে, এবং আমরা দেখলাম টোটাল চেঞ্জ ইজ ইকুয়াল, এবং ফর দ্যাট ম্যাটার আমরা বলতে পারি যে এনার্জি ইজ এ স্টেট ফাংশন বিকজ ইট ইজ এ পাথ ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সো আমরা এক্সপেরিমেন্টালি প্রমাণ করেছি ফর এ সাইক্লিক প্রসেস চেঞ্জ ইন জিরো, আমরা ক্যালকুলেট করে এক্সপেরিমেন্টালি ডিটারমিন করে এটা প্রমাণ করেছি। এখন আমরা ম্যাথমেটিক্যালি উইথ সাম ফিলোসফিক্যাল কনসেপ্ট আমরা দেখলাম যে এটা পাথ ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল। সো আমরা বেসিক্যালি স্টেট ফাংশনের দুটা ভ্যালিড যে যুক্তি, সেই দুটা ভ্যালিড যুক্তির মাধ্যমে আমরা প্রমাণ করলাম যে এনার্জি যে স্টেট ফাংশন। ম্যাক্সওয়েল রিলেশন প্রমাণ করে করা যাবে, সেটাও করা যাবে। আমরা একদম মধ্যে ইকুয়েশনে যাই নাই, এনার্জিকে একটা সাম সর্ট অফ ইকুয়েশনের মাধ্যমে আগে এক্সপ্লেইন করতে হবে, তারপরে আমরা ম্যাথমেটিক্যালি করতে হবে। আমরা সেটুকু পর্যন্ত যেহেতু যাইনি, আমরা এই দুটো কনসেপ্টের মাধ্যমে প্রমাণ করলাম যে এনার্জি ইজ এ স্টেট ফাংশন। এনার্জি ইউনিটের কথা যদি চিন্তা করি, all energies are extensive property. Extensive property কাকে বলে? Those property depends on size of the system. ঠিক আছে, so total property যখন আমি বলবো, ফর এক্সাম্পল জুলস, ক্যালোরিজ, কিন্তু যখন আমরা স্পেসিফিক এনার্জির কথা বলবো তখন আমরা বলবো জুলস পার মোল অথবা জুলস পার কেজি, জুলস পার সিসি, সেটাও হতে পারে। ঠিক আছে, সো স্পেসিফিক এনার্জি অবশ্যই এর মধ্যে থাকবে বিকজ ইট ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি। ইউনিট কনভার্সন বিভিন্ন ফর্মুলা আছে, কয়েকটা ফর্মুলা তোমরা অলরেডি জানো। ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.1x4 অথবা জাস্ট 4.2 সংক্ষেপে যদি বলি, বা মাঝে মাঝে 4.18 এই পর্যন্তই আমরা রাখি। সো এটা হতে পারে বিটিউ এর সাথে 778 ফুট পাউন্ড ফোর্স, এটা সম্পর্কে আমরা জানি। ওকে, সো দেন দেয়ার আর সাম এই ধরনের ফর্মুলার সাথে পরিচয় আছে কিনা। সিসি অ্যাটমসফিয়ার ইম্পর্টেন্ট একটা এনার্জি ইউনিট, যেটা আমরা দেখবো হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। যখন আমরা এনার্জি ডিটারমিন করবো তখন দেখবো যে এই ইউনিটটা মোর ইম্পর্টেন্ট দ্যান জুলস অর ক্যালোরিজ এক্সপেরিমেন্টাল সায়েন্সে। ওকে, সো এনার্জি ইউনিট গেল। প্রিন্সিপাল এনার্জিজ টু কনসিডার, আমরা জানি এনার্জি বিভিন্ন রকমের হয়ে থাকে। সাধারণত আমরা দুই ধরনের এনার্জি সম্বন্ধে জানতাম সোফার। একটাকে আমরা বলতাম কাইনেটিক এনার্জি, একটাকে বলতাম পটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ mv স্কয়ার, আর পটেনশিয়াল এনার্জি ছিল mgh। এবং কাইনেটিক এনার্জি যেটা, সেটা হলো যে ম্যাক্রোস্কোপিক মোশন, ট্রান্সলেশন অর রোটেশন অফ দ্য সিস্টেম অ্যাজ এ হোল। খেয়াল করো, এখানে কয়েকটা কনসেপ্ট এখানে আসছে। সিস্টেম অ্যাজ এ হোল, তার মানে পুরো একটা বডির মোশন, ট্রান্সলেশন, সেটা নিয়ে আমরা ডিল করছি। এবং দ্যাট ওয়াই ইট ইজ এ ম্যাক্রোস্কোপিক সেন্স, নট মাইক্রোস্কোপিক সেন্স। আর পটেনশিয়াল এনার্জি বলতেছি এগেইন ইট ইজ এ ম্যাক্রোস্কোপিক পজিশন ইন দা গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের মধ্যে। আর্থ গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে সে ড্যাটাম লেভেল থেকে কত উঁচু আছে সেটা হলো এইচ, এবং মাস তো আছে। সো এগেইন ইট ইজ এ ম্যাক্রোস্কোপিক প্রপার্টি অফ দ্য হোল সিস্টেম। তো এটা হলো আমরা সম্বন্ধে জানি। এছাড়া এখন আমরা নতুন একটা প্রপার্টি ইন্ট্রোডিউস করছি, যেটাকে বলে ইন্টারনাল এনার্জি অর ইন্ট্রিগাল এনার্জি। এটা হলো সিস্টেমের ভিতরে এই কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল বাদ দিয়ে বাকি যত এনার্জি আছে, অল আদার এনার্জি সামেশন করলে পরে যে এনার্জি হয় সেটাকে আমরা বলি ইন্টারনাল এনার্জি। সো ইট কনসিডার্স দ্য ইন্টারনাল কন্ডিশন অফ দ্য সিস্টেম। এবং ইন্টারনাল কন্ডিশন যেহেতু আমরা ডিল করছি, বাইরের সব জিনিস বাদ দিয়ে দিই, তার মানে হলো ইন্টারনাল কন্ডিশনের মধ্যে, তার মানে একটা কপারের টুকরা নিয়ে ইন্টারনাল কন্ডিশন কি আছে, তার মানে হাজারটা অ্যাটম আছে। তো এখানে অ্যাটমের মোশন, রোটেশন, এক্সেট্রা এক্সেট্রা যে সমস্ত কথা আছে। সো মাইক্রোস্কোপিক যে প্রপার্টি গুলোর কথা আমরা বলেছিলাম, মাইক্রোস্কোপিক কাইনেটিক এনার্জি হতে পারে, মাইক্রোস্কোপিক পটেনশিয়াল এনার্জি হতে পারে, এবং মাইক্রোস্কোপিক স্পিন যেটা আছে, এই সবকিছু মিলে সিস্টেমের ইন্টারনাল কন্ডিশন যেটা ডিফাইন করে যে এনার্জিটা, সেটাকে আমরা বলি ইন্টারনাল এনার্জি। তো সেই সেন্সে উপরের এনার্জি দুটো যেটা বললাম সেটা সাম সর্ট অফ এক্সটার্নাল এনার্জি, আর ভিতরেরটা হলো ইন্টারনাল এনার্জি। এক্সটার্নাল এনার্জি এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের কারণে যে এনার্জি ডিল করছি, এনার্জি এক্সটার্নালি আমরা কিছু ফোর্স অ্যাপ্লাই করছি যার ফলে সিস্টেমটা একটা ভেলোসিটি গেদার করেছে। এক্সটার্নালি আমরা এটাকে একটা গ্র্যাভিটির এগেইনস্টে কোনো জায়গায় তুললাম, যার কারণে মধ্যে একটা এনার্জি ডেভেলপ করেছে। ইন্টারনাল এনার্জি সিস্টেমের ভিতরে, বাইরের ফোর্সের কারণে হোক, যেভাবেই হোক, সিস্টেমের ভিতরে যে মাইক্রোস্কোপিক যে চেঞ্জ হচ্ছে, এই মাইক্রোস্কোপিক চেঞ্জের কারণে যে ইন্টারনাল যে এনার্জি চেঞ্জ হচ্ছে, এনার্জি হচ্ছে, সেটা হলো ইন্টারনাল এনার্জি। তো এই তিনটে এনার্জি নিয়ে আমরা মেইনলি কনসিডার করতে পারি। থার্মোডাইনামিক্স মেইনলি ডিল করে ইন্টারনাল এনার্জি, সিস্টেমের ভিতরের চেঞ্জ, সেটা নিয়ে মেইনলি ডিল করে। তবে ইফ উই ওয়ান্ট উই ক্যান অলসো ইনক্লুড এক্সটার্নাল, এই দুই এক্সটার্নাল এনার্জি, সেটাকেও আমরা ইনক্লুড করতে পারি। তো থার্মোডাইনামিক ফর্মুলা যেগুলো আছে, থার্মোডাইনামিক রিলেশন যেগুলো আছে, সেগুলো মেইনলি ইউ নিয়ে ডিল করে।
আমরা ইকুয়েশন যেগুলো ডেভেলপ করবো সেগুলোর মধ্যে কখনোই কে থাকবে না, পি থাকবে না। বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট, ইফ দ্য সিস্টেম যে প্রবলেমটা ডিল করছে সেই প্রবলেমের মধ্যে রিয়েলি যদি কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি থাকে, যে এখানে একটা ফোর্সফুলি এমন ভাবে অ্যাপ্লাই করা যায় ইট গ্যাদার্স আ সার্টেন ভেলোসিটি, তখন আমাকে বাধ্য হয়ে কাইনেটিক এনার্জি তার মানে এক্সটার্নাল এনার্জিকে কনসিডার করতে হবে। ওকে, and thermodynamics can be able to do that. Now, one important thing যেটা সেটা এনার্জি ইন কনজারভেশন। আমরা বলেছিলাম যে এই থার্মোডাইনামিক ল গুলো যেগুলো ডেভেলপ করা আছে সেটা হলো নেচারকে অবজার্ভ করে। সো নেচারের এই যে বেসিক প্রিন্সিপল যেটা আছে, নেচারকে অবজার্ভ করে এই প্রিন্সিপলটা যেটা আছে, এইটারই একটা ম্যাথমেটিক্যাল ফর্ম হলো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। সো এনার্জি অ্যান্ড ইটস কনজারভেশনের মধ্যে আমরা জানি ল অফ কনজারভেশন এনার্জি বলা হয়েছে যে টোটাল এনার্জি অফ অ্যান আইসোলেটেড সিস্টেম হুইচ ইজ দ্য সাম অফ অল এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল এনার্জি ইজ কনস্ট্যান্ট দো ইট মে চেঞ্জ ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার। এটার বিভিন্ন ডেফিনেশন আছে, বিভিন্ন সেন্টেন্সে এইভাবে এক্সপ্লেন করা যেতে পারে, আমরা এটাকে এইভাবে দিচ্ছি। তার মানে হচ্ছে যে ফর অ্যান আইসোলেটেড সিস্টেমে ডিফাইন করেছে মনে আছে, আইসোলেটেড সিস্টেম হলো যে সিস্টেমের বাউন্ডারি ভিতর দিয়ে কোনো কিছু মাস এবং এনার্জি কোনোটাই আদান প্রদান করতে পারে না। এই ধরনের সিস্টেম যদি আইসোলেটেড হয়ে যায়, সেই টোটাল এনার্জি ইন দ্যাট আইসোলেটেড সিস্টেম, যেটা হলো অল এক্সটার্নাল এনার্জি, অল ইন্টারনাল এনার্জি, যেটাই হোক না কেন সবকিছুর যোগফল সেম, কনস্ট্যান্ট। তবে এটা বিভিন্ন ফর্মে চেঞ্জ হতে পারে। এনার্জি বিভিন্ন ফর্ম আমরা দেখেছি, এক ফর্ম থেকে সে আরেক ফর্মে চেঞ্জ হতে পারে, বাট টোটাল এনার্জি মাস্ট বি কনস্ট্যান্ট। ওকে, সো যেহেতু এনার্জি বিভিন্ন ফর্মে এনার্জি সম্বন্ধে জানা আছে, সুতরাং ইট ইজ অবভিয়াস দ্যাট এনার্জি ক্যান ট্রান্সফার, এনার্জি ক্যান ট্রান্সফর্ম। ঠিক আছে, সো বাউন্ডারি ভিতর দিয়ে এনার্জি ক্যান ট্রান্সফর্ম হতে পারে ফ্রম সিস্টেম টু ইটস সারাউন্ডিংস, অথবা সারাউন্ডিংস থেকে সিস্টেম হতে পারে, অথবা এনার্জি ক্যান ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু আদার। তো এটা কেউ কি বলতে পারবা? যেহেতু এনার্জি ইনফরমেশন সম্বন্ধে তোমাদের জানা আছে, list the kind of energy conservation involved in using arm and hand to turn the page of it. ঠিক আছে, একটা বইয়ের পাতা উল্টাতে গেলে পরে যে এনার্জি কনজারভেশন, এনার্জি ট্রান্সফরমেশন হয়, সেটা কি বলতে পারবা? আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? আমি জি স্যার। স্যার পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়। পটেনশিয়াল কই পেলো? পটেনশিয়াল করতে আসলো? বইয়ের পেজটা রেস্টে আসছে। তুমি তো পেজটা উল্টাবা, তোমার হাতের মধ্যে একটা এনার্জি আসতে হবে, তাই তো? যার কারণে তুমি পেজটা উল্টাচ্ছ। তো এই এনার্জি করতে আসলো? এটা তো আমার বডি ইন্টারনাল এনার্জি, মানে ইন্টারনাল বডি কই পেলো? মেকানিক্যাল হাতের শক্তির থেকে আসে। কার্বন প্রোটিন। তার মানে ফার্স্টলি আমরা কিছু ফুড কনজিউম করেছি, তো ফুডের মধ্যে যে কেমিক্যাল এনার্জি ছিল সেটা কনভার্টস টু ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রিক্যাল কনভার্ট হওয়ার কারণে সে আমাদের ব্রেইনকে সিগন্যাল দেয়, এবং সেই সিগন্যাল নিউরনের মাধ্যমে আমাদের হাতে আসে সেই সিগন্যাল। সো ফার্স্টলি কেমিক্যাল এনার্জি কনভার্ট টু ইলেকট্রিক্যাল এনার্জি, এবং এই ইলেকট্রিক্যাল এনার্জি পরে এটাকে হাতের মধ্যে এগেইন কেমিক্যাল এনার্জি আর মেকানিক্যাল এনার্জি কনভার্ট হয়, এবং মেকানিক্যাল এনার্জি কনভার্ট হওয়ার মাধ্যমে সেই হাতটাকে মুভমেন্ট করায়। সো এটা তখন মুভমেন্টের এনার্জিকে ডেভেলপ করে। সো দ্যাট ইজ হাউ এনার্জি চেঞ্জেস ফ্রম ওয়ান ফর্ম টু স্যার আরেকবার বলুন, পুরোটা স্যার নোট করতে পারিনি। কারণ বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা যে ফুড খাই, ফুডের মাধ্যমে এনার্জি আমাদের বডিতে সিস্টেমের মধ্যে প্রথমে আসে। ফুডের মধ্যে যে এনার্জি আছে সব এনার্জি হলো কেমিক্যাল এনার্জি। ঠিক আছে, অল কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে এনার্জি তৈরি হয়, এবং এই এনার্জিটা এখন আমরা যা কিছু করি সেই সবকিছুই হয় ব্রেনের থেকে সিগন্যাল আসার মাধ্যমে। তার মানে অবভিয়াসলি এই কেমিক্যাল এনার্জিটা ফার্স্ট কনভার্ট হবে ইলেকট্রিক্যাল এনার্জিতে, এবং ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হয়ে সেটা ব্রেনে যাবে, ব্রেন সিগন্যাল দিবে, এগেইন এটাকে ইলেকট্রিক্যাল এনার্জি, সেই সিগন্যালটা নিউরনের মাধ্যমে আমাদের হাতে আসবে। হাতে আসার পরে হাতের মধ্যে সাম কেমিক্যাল এবং ফিজিক্যাল চেঞ্জ হবে, এবং যেটা আমরা কেমিক্যাল এনার্জিতে, তার মানে এনার্জিটা কেমিক্যাল এনার্জি এবং ফিজিক্যাল বলতে আমরা এটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, এবং মেকানিক্যাল এনার্জি কনভার্ট হওয়ার মাধ্যমে হাত তখন কন্ট্রাক্ট করে, তাই তো? হাত কন্ট্রাক্ট করে এবং আমরা কোনো একটা কিছু লিফট করতে পারি, কোনো একটা ধরতে পারি, এন্ড সো অন।
So chemical energy change to electrical energy, electrical energy change to chemical and mechanical energy, and then এই mechanical এর মাধ্যমে আমরা এটা হাতে মুক্ত করতে পারি। Okay, so this is how energy conserved হয় and energy transformed হয়। ওকে, তাহলে আমরা বলছি যে এই যে কনজারভেশন এনার্জি যেটা আছে, যে ফিজিক্যাল অবজারভেশন, এই ফিজিক্যাল অবজারভেশন থেকে আমরা একটা ম্যাথমেটিক্যাল একটা ল ডেভেলপ করি, which is called first law of thermodynamics। বিভিন্ন ফর্মে বিভিন্ন বই আছে, পার্টিকুলারলি ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স যারা মেকানিক্যালরা যেটা পড়ে সেটার মধ্যে ফার্স্ট ল ডেফিনেশন আরো 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 অন্যরকম। আমরা এখানে সিম্পলিফাইড ফর্মে যেটা বলছি যে দেয়ার এক্সিস্ট এ প্রপার্টি অফ দ্য ইউনিভার্স কল ইটস এনার্জি হুইচ ক্যানট চেঞ্জ নো ম্যাটার হোয়াট প্রসেস ইজ হ্যাপেনিং। ভেরি সিম্পল। তার মানে ইউনিভার্সের মধ্যে একটা প্রপার্টি আছে। ইউনিভার্স কাকে বলে বাই দ্য ওয়ে? ইউনিভার্স মানে ফিজিক্যালি ইউনিভার্সের কথা চিন্তা করো না। ইউনিভার্স মানে হলো সিস্টেম এন্ড ইটস সারাউন্ডিংস, দুটোর যোগফলকে আমরা বলি ইউনিভার্স। ঠিক আছে? তো সিস্টেম এন্ড ইটস ওন সারাউন্ডিংস, অন্য একটা সিস্টেমের সারাউন্ডিংস না, সিস্টেম এবং তার সারাউন্ডিংস, এটাকে আমরা বলি ইউনিভার্স। তো এই ইউনিভার্সের একটা প্রপার্টি আছে যে প্রপার্টিকে আমরা বলি এনার্জি, এবং এই প্রপার্টির একটা ক্যারেক্টারিস্টিক হলো এটা কখনো চেঞ্জ হয় না, এটা সবসময় কনজার্ভ থাকে। তুমি যা প্রসেস ক্যারিড আউট করো, মানে ফিজিক্যাল চেঞ্জ করো, কেমিক্যাল রিঅ্যাকশন করাও, যা কিছু করাও না কেন, এটা টোটাল যে এনার্জি যেটা আছে সেটা সবসময় কনজার্ভ থাকে। ঠিক আছে? নো ম্যাটার হোয়াট প্রসেসেস ইউ ক্যান ক্যারি আউট। সো টোটাল এনার্জি অফ দ্য ইউনিভার্স ক্যানট চেঞ্জ ফর এনি প্রসেস, এবং ডিউরিং প্রসেস এনার্জি অফ দ্য সিস্টেম চেঞ্জেস, and this change is accounted for its term for in terms of internal। আমরা আগেই বলেছি থার্মোডাইনামিক্স অনলি ইন্টারনাল ডিল করে। সুতরাং যদি একটা প্রসেস ক্যারিড আউট হয়, সিস্টেমের টোটাল এনার্জি যে চেঞ্জ যেটা হচ্ছে, সেই চেঞ্জটা আমরা অ্যাকাউন্টেবল করি বাই ক্যালকুলেটিং দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। সো প্রসেস ক্যারিড আউট হচ্ছে, সিস্টেমের এনার্জি চেঞ্জ হচ্ছে, সিস্টেমের ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এবং ইন্টারনাল এনার্জি কিভাবে চেঞ্জ হচ্ছে? যেহেতু এনার্জি ক্রিয়েট হয় না, তার মানে একটা সিস্টেম আছে, সিস্টেমের ভিতরে এনার্জি চেঞ্জ হয়েছে, সেই এনার্জি চেঞ্জটা আমরা বলতেছি ইউ দিয়ে, ইউ মানে ইন্টারনাল এনার্জি। তো ইউ চেঞ্জ হলো, এবং ইউ চেঞ্জ কিভাবে হতে পারে? ইউ মানে এনার্জি, এনার্জি চেঞ্জ কিভাবে হতে পারে? আইদার তৈরি হবে, অথবা কেউ ভিতরে ঢুকিয়ে দিল, অথবা কিছু চলে গেল। যেহেতু এখানে ক্রিয়েট হচ্ছে না এনার্জি, তার মানে একটাই ওয়ে আছে, সেটা হলো ট্রান্সফার অ্যাক্রস দ্য বাউন্ডারি। ঠিক আছে? তার মানে বাইরে থেকে এসছে অথবা এখান থেকে চলে গেছে। আগে মনে করো, লেটাস সাপোজ, যদি আমরা বলতেছি যে আমরা অ্যাবসলিউট এনার্জি কখনো ডিল করি না, তারপরেও ধরে নাও প্রসেস ক্যারিড আউট হওয়ার আগে সিস্টেমের ভিতরে 5 জুল এনার্জি ছিল, ইন্টারনাল এনার্জি। প্রসেস ক্যারিড আউট হলো, সিস্টেম থেকে 1 জুল চলে গেল। ঠিক আছে? টোটাল চেঞ্জ যেটা হলো 4 জুল। তার মানে চেঞ্জ যেটা হয়েছে 1 হয়েছে, 5 চেঞ্জ হয়ে 4 হয়েছে। সো টোটাল চেঞ্জ ইন এনার্জি ইজ ইকুয়াল টু 1 জুলস। এবং এটা কেন হয়েছে? বিকজ সাম এনার্জি ট্রান্সফার্ড ফ্রম সিস্টেম টু সারাউন্ডিংস। ঠিক আছে? সো আমরা যেটা বলতেছি, নাম্বার 1, যা কিছু চেঞ্জ হচ্ছে বিকজ অফ দ্য এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, সেই চেঞ্জ গুলোকে আমরা হিসাব করব বাই ক্যালকুলেটিং চেঞ্জ ইন ইন্টারনাল কন্ডিশন অফ দ্য সিস্টেম। ইন্টারনাল কন্ডিশন অফ দ্য সিস্টেম কিভাবে ক্যালকুলেট করি? বাই মেজারিং দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। এখন এই প্রসেসের ফলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হতে পারে, এবং এনার্জি চেঞ্জ আইদার তৈরি হবে কিছু, তার মানে বেড়ে গেল, অথবা কিছু ডিস্ট্রয় হবে বা কমে গেল, অথবা কিছু ট্রান্সফার হলো। আমরা জানি এনার্জি ফর্ম চেঞ্জ হয়ে, ফর্ম চেঞ্জ হতে পারে, ফর্মটা আমরা এখানে কনসিডার করছি না, বিকজ আলটিমেটলি টোটাল চেঞ্জ অফ এনার্জি ইজ ফিক্সড। সো সে তৈরি হবে, অথবা কিছু ট্রান্সফার হবে, আইদার এখান থেকে চলে যাবে সারাউন্ডিংসে, অথবা সারাউন্ডিংসে কিছু আসবে। এবং আমরা জানি এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড বাই ফার্স্ট ল বলেছে, এটা কখনো হচ্ছে ল অফ কনজারভেশন এনার্জিও বলতেছে, এটা কখনো তৈরি হয় না। এটা এনার্জি তৈরি হয় না, তার মানে ইউ চেঞ্জ হওয়ার একটাই ওয়ে আছে, সেটা হলো আদান প্রদান হবে। ঠিক আছে? তো দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ এ সিস্টেম ফর এ প্রসেস মাস্ট বি ইকুয়াল টু সাম অফ অল এনার্জি ট্রান্সফার অ্যাক্রস দ্য বাউন্ডারি। তার মানে এই যে ইউর যে চেঞ্জ হলো, সেই টোটাল চেঞ্জটা অবশ্যই যতগুলো এনার্জি আদান প্রদান হয়েছে সবগুলোর যোগফলের সমান। তো ইউ চেঞ্জ হয়েছে, ইন্টারনাল এনার্জি আদান ইউর চেঞ্জ। এই হলো আমাদের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ফার্স্ট ল। ওকে, এখন এটাকে ম্যাথমেটিক্যালি আমরা ইন্টারপ্রেট করি। সো মনে করি, সো দিস ইজ আওয়ার সিস্টেম, লেটস সে, সো দিস ইজ আওয়ার সিস্টেম, এবং সিস্টেমের ইন্টারনাল এনার্জিকে আমরা ডিফাইন করব ইউ দিয়ে। এখন যেহেতু সিস্টেমের ভিতরে কোনো এনার্জি ক্রিয়েট হচ্ছে না, কেবলমাত্র ট্রান্সফার হতে পারে অ্যাক্রস দ্য বাউন্ডারি, আমরা
তিন ধরনের এনার্জি অ্যাক্রস দ্য বাউন্ডারি ট্রান্সফার হতে পারে, যেতে আসতে পারে। সেই তিন ধরনের এনার্জি কি? একটা হলো কিছু হিট আসতে যেতে পারে, ঠিক আছে, হিট ফ্লোজ ইনটু দ্য সিস্টেম, যেটা হিটটাকে আমরা কিউ দিয়ে ডিফাইন করি, ক্যাপিটাল কিউ। মেকানিক্যাল ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, নন মেকানিক্যাল ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। ওকে, এখানে একটু মেকানিক্যাল ওয়ার্ক নন মেকানিক্যাল ডিফাইন করি। মেকানিক্যাল ওয়ার্ক মানেই হলো আমরা বলছি প্রেসার রিলেটেড যা কাজ আছে সেটা হলো মেকানিক্যাল ওয়ার্ক, এবং প্রেসার ছাড়া বাকি যা কাজ আছে সেগুলোকে বলি আমরা নন মেকানিক্যাল। ইলেকট্রিক্যাল ফোর্স ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে, ইলেকট্রিক্যাল এনার্জি এর ভিতরে ঢুকলো, ম্যাগনেটিক এনার্জির ভিতরে ঢুকলো, এই সব এনার্জি হলো নন মেকানিক্যাল ওয়ার্ক, ঠিক আছে, যেটাকে আমরা ডাব্লিউ প্রাইম দিয়ে ডিনোট করবো। তো তাহলে তিন ধরনের এনার্জি সিস্টেমের ভিতরে আসতে যেতে পারে, সেটা হলো একটা হলো হিট, যেটাকে কিউ দিয়ে বলবো, একটা হলো মেকানিক্যাল ওয়ার্ক ডান, যেটা ডাব্লিউ দিয়ে বলবো, একটা হলো নন মেকানিক্যাল ওয়ার্ক ডান, যেটা ডাব্লিউ প্রাইম দিয়ে বলবো। সেই তিন ধরনের এনার্জির আদান প্রদান হতে পারে। ওকে, এখন একটা জিনিস আমাদের একটু জানা দরকার, সাইন কনভেনশন ভেরি ইম্পর্টেন্ট, রিমেম্বার দ্যাট। কারণ তোমরা যত ধরনের বই ফলো করবা, বিভিন্ন বইয়ে এই সাইন কনভেনশন গুলো ডিফারেন্ট হয়, যার কারণে ফার্স্ট লর ইকুয়েশনটাও চেঞ্জ হয়ে যায়, মাইনাস সাইনের নিয়ে গন্ডগোল হয়। ওকে, এইখানে আমরা একদম সিম্পল ফর্মে এনার্জি কনভেনশন ইউজ করছি। যা কিছু ভিতরে আসবে সেটা হলো পজিটিভ, সিস্টেম থেকে বাইরে চলে গেলে ইট উইল বি নেগেটিভ। সো ভেরি সিম্পল, খেয়াল করো, যা কিছু যত এনার্জি ভিতরে আসবে, সিস্টেমের মধ্যে আসবে, সেটা পজিটিভ, সিস্টেমের বাইরে যা চলে যাবে সেটা হলো নেগেটিভ, ঠিক আছে। তো এখানে যে তিনটা কথা বলেছি সেটা একটু এখন আবার রিমেম্বার করো। হিট ফ্লোজ ইনটু দ্য সিস্টেম, তার মানে কি সিস্টেমের ভিতরে হিট আসলো, অ্যারো সাইন দেওয়া হয়েছে ভিতরে আসলো, সেই জন্য কিউ পজিটিভ। মেকানিক্যাল ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, সিস্টেমের ভিতরে আসলো, অ্যারো সাইন ভিতরের দিকে, সো ডাব্লিউ পজিটিভ। নন মেকানিক্যাল ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, সো ডাব্লিউ প্রাইম অন দ্য সিস্টেম, ভিতরে আসলো, অ্যারো সাইন সেভাবে দেওয়া হয়েছে, সো ইট ইজ পজিটিভ। যা কিছু এনার্জি ভিতরে আসবে সেগুলো সবগুলো আমরা পজিটিভ হিসেবে কনসিডার করব। একটু তফাৎটা বলে এখানে এক্সপ্লেইন করি, অন্যান্য বই যেটা আছে, পার্টিকুলারলি মেকানিক্যাল থার্মোডাইনামিক্স, ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স যেটা আছে, সাধারণত আমরা প্র্যাকটিক্যাল সায়েন্সে যদি ধরি, একটা সিস্টেমের ভিতরে আমরা কিছু হিট দেই, হিট দেওয়ার ফলে সিস্টেম কিছু কাজ করে। এখন সিস্টেম যেহেতু কাজ করে, এটাই যেহেতু মূল উদ্দেশ্য, সুতরাং সে কত কাজ করলো সেটাকে আমরা পজিটিভ হিসেবে ধরি, ঠিক আছে। সুতরাং আমরা বলি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম মেকানিক্যাল থার্মোডাইনামিক্সে সেটাকে পজিটিভ ধরে, ঠিক আছে। হিট আসলো সেটা পজিটিভ, সিস্টেম কাজ করলো সেটা পজিটিভ, ঠিক আছে। ফরগেট অ্যাবাউট দ্যাট, জাস্ট তোমাকে আইডেন্টিফাই করলাম যে তফাৎটা কি হবে। আমরা আমাদের সুবিধার্থে আমরা বলবো যা কিছু ভিতরে ঢুকলো সেটাই পজিটিভ। ওকে, তাইলে পরে আমরা একটু আগেই বলেছি যে আমরা যা কিছু চেঞ্জ হিসাব করি সেটা হলো ইন টার্মস অফ ইন্টারনাল এনার্জি। সো এই যে তিনটা এনার্জি সিস্টেমের ভিতরে আসলো, তার ফলে ইউর কিছু চেঞ্জ হলো, এবং এই ইউর চেঞ্জ যেটা হবে সেটা সমান সমান টোটাল এনার্জি ট্রান্সফার অ্যাক্রস দ্য বাউন্ডারি। তার মানে হলো টোটাল চেঞ্জ অফ ইউ সমান সমান হবে যা কিছু ভিতরে আসলো। যা কিছু ভিতরে আসলো তার সবকিছুই ব্যবহার করা হয়েছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ করার জন্য। তো ইন্টারনাল এনার্জি চেঞ্জ সমান সমান যা কিছু ভিতরে আসলো। কিউ পজিটিভ যেহেতু ভিতরে আসছে, ডাব্লিউ পজিটিভ যেহেতু ভিতরে আসছে, ডাব্লিউ প্রাইম পজিটিভ যেহেতু ভিতরে আসছে। ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের বেলায় যদি আমরা এই সাইনটা ইউজ করি, তাহলে এই ফর্মুলাটা তখন চেঞ্জ হয়ে যেত, ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ মাইনাস ডাব্লিউ। যেহেতু সিস্টেম কাজ করে সেটা পজিটিভ, এখানে ভিতরে আসছে কাজ সিস্টেমের ভিতরে হয়েছে, সুতরাং এটা তখন নেগেটিভ হয়ে যেত। তো ফার্স্ট ল থার্মোডাইনামিক্সে যে ফর্মুলা থাকে হলো ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ মাইনাস ডাব্লিউ। আমরা সেদিকে যাচ্ছি না, ওকে। So then for a closed system having a finite process, the first law of thermodynamics becomes delta U is equal to Q plus W prime. ওখানে এখানে কয়েকটা জিনিস বোঝার আছে। নাম্বার ওয়ান, ফর এ ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম কাকে বলে মনে আছে? ক্লোজ সিস্টেম মানে সেই সিস্টেম যেখানে শুধু এনার্জি না আদান প্রদান হতে পারে অ্যাক্রস দ্য বাউন্ডারি, মাসের আদান প্রদান হয় না, ঠিক আছে। তাহলে পরে এখানে এই যে ক্লোজ সিস্টেম যেটা আছে, ইউর মধ্যে যত অ্যামাউন্টের সিস্টেম আছে, 10 কেজি সিস্টেম যদি থাকে তাহলে 10 কেজি আছে, এখান থেকে কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। ওপেন সিস্টেম যদি হইতো, মনে করো একটা কন্টেইনার আছে,
একটা কন্টেনারের মধ্যে একটা পাইপ দিয়ে পানি ঢুকছে, আরেকটা পাইপ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম সিস্টেম, পানি আসতেছে, পানি বেরিয়ে যাচ্ছে। সো তার মানে সিস্টেমের ভিতরে কিছু মাছ আসলো, আবার কিছু মাছ চলে যাচ্ছে। সো মাছেরও চেঞ্জ হচ্ছে। কন্টেনারের ভিতরের পানিটা যদি আমি সিস্টেম হিসেবে ধরি, এখানে ওই ধরনের কোনো সিস্টেম নাই। থার্মোডাইনামিক্সের মধ্যে আমরা ম্যাটেরিয়াল থার্মোডাইনামিক্সের মধ্যে আমরা সিম্পলিস্টিক সেন্সে কথাবার্তা বলবো, ঠিক আছে? একটু আগে যে এক্সাম্পল দিলাম পানির কথা বললাম, সেগুলো হলো কেমিক্যাল থার্মোডাইনামিক্স। যেহেতু কেমিক্যাল থার্মোডাইনামিক্স প্রসেস থার্মোডাইনামিক্স নিয়ে বেশি ডিল করে, প্রসেস নিয়ে বেশি ডিল করে, সেই জন্য প্রসেস মানে হলো কিছু আসবে কিছু যাবে, আমরা এখানে সেটা ডিল করছি। সবসময় ক্লোজ সিস্টেম নিয়ে ডিল করবো, তার মানে মাসের কোনো আদান প্রদান এখানে দেখাবো না। হতে পারে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি, কিন্তু আমরা ফর অনলি আন্ডারগ্রেজুয়েট কোর্স এটা আমরা ধরবো না, আমরা ধরবো ফর ক্লোজ সিস্টেম। এন্ড হ্যাভিং এ ফাইনাইট প্রসেস, ফাইনাইট প্রসেস কাকে বলে? কিছু রিয়েলিস্টিক্যালি কিছু চেঞ্জ হয়েছে যেটা মেজারেবল। ইনফাইনাইটেসিমাল চেঞ্জ হয়েছে, চেঞ্জ এত ছোট, ঠিক আছে, যেটা এক্সপেরিমেন্টালি মেজার করা যায় না, সেটাকে বলে ইনফাইনাইটেসিমাল চেঞ্জ। কিন্তু ফাইনাইট প্রসেস মানে একটা ফাইনাইট চেঞ্জ হয়েছে, যেটাকে আমরা ডিফাইন করতে পারি, যেটা এক্সপেরিমেন্টালি মেজার করতে পারি, ঠিক আছে? তো যখন ফাইনাইট প্রসেস হবে, ইমাজিন করবা দিস ইজ অ্যান ইন্টিগ্রেটেড ফর্ম, আর ইনফাইনাইট প্রসেস মানে ডিফারেনশিয়াল ফর্ম, ঠিক আছে? সো ফাইনাইট প্রসেস, সেই জন্য চেঞ্জ যেটা হয়েছে সেটা হলো ফাইনাইট চেঞ্জ। সো সেই জন্য আমরা বলছি ডেল্টা ইউ। কিউ ডাব্লিউ ডাব্লিউ প্রাইম এখানে ডেল্টা ইউজ করি নাই, ঠিক আছে? কারণ ক্লিয়ারলি এই প্যারামিটার গুলো ডিফারেন্ট। এগুলো হলো প্রসেস ভ্যারিয়েবল, এটা হলো স্টেট ভ্যারিয়েবল। স্টেট ভ্যারিয়েবল অলওয়েজ আমরা চেঞ্জ বোঝানোর জন্য ডেল্টা শব্দটা ইউজ করব, আর প্রসেস ভ্যারিয়েবলের চেঞ্জের জন্য আমরা কোনো ডেল্টা ইউজ করবো না, আমরা জাস্ট ক্যাপিটাল লেটারে লিখবো, ঠিক আছে? এটা যেন মনে থাকে, কারণ পরীক্ষার মধ্যে যদি তোমরা এই ধরনের সিম্বলে কোনো গড়বড় করো, তাহলে বলে তার জন্য 2 মার্ক কাটা যাবে। স্যার কোনো স্পেসিফিক রিজন আছে, মানে শুধুমাত্র ডেল ইউজ করার, সেটা কি ডিফারেনশিয়েট করার জন্য যে একটা প্রসেস ভ্যারিয়েবল আর স্টেট ভ্যারিয়েবল? আমরা ডিফারেনশিয়াল ফর্মটা একটু পরে দেখাচ্ছি, তখন আরো ক্লিয়ার করবো, ঠিক আছে? তো এটা যেহেতু ইন্টিগ্রাল ফর্মে আছে, ইন্টিগ্রাল ফর্মে টোটাল চেঞ্জ, এবং টোটাল চেঞ্জ সবসময় ডেল্টা দিয়ে লিখতে হয়। তো এই ডেল্টাটা আমরা লিখবো স্টেট ফাংশনের জন্য, যত ধরনের স্টেট ফাংশন আছে সবগুলা, ডেল্টা টেম্পারেচার, ডেল্টা ভি, ডেল্টা পি, সবগুলো আমরা ডেল্টা ফর্মে লিখবো। কিন্তু যখনই প্রসেস ভেরিয়েবল যে দুটা আছে, যেটা হলো ডাব্লিউ, ওয়ার্ক এবং হিট, সেগুলো দেখার জন্য কোনো ডেল্টা ইউজ করবো না, আমরা জাস্ট ক্যাপিটাল লেটার ইউজ করবো, কিউ ডাব্লিউ এটসেট্রা। ওকে, সো আমরা বলেছি যে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স অনলি ইন্টারনাল কন্ডিশনে ডিল করে, বাট আমরা যদি চাই আমরা এক্সটার্নাল ভেরিয়েবল গুলোকে ইনক্লুড করতে পারি। সুতরাং এখানে সেটা করেছি। তাহলে কি হচ্ছে, সিস্টেমের ভিতরে এই 3টে এনার্জি ঢুকেছে, এই 3টে এনার্জি ঢোকার ফলে সিস্টেমে ইন্টারনালি কিছু চেঞ্জ হয়েছে এবং এক্সটার্নালি কিছু চেঞ্জ হয়েছে। সিস্টেমের মধ্যে এই 3টে এনার্জি ঢোকার ফলে সিস্টেমের একটা ভেলোসিটি গ্যাদার করেছে, অথবা সিস্টেমটা 5 ইঞ্চি উপরে উঠে গেছে, ঠিক আছে? তার মানে তার ইন্টারনাল চেঞ্জ হয়েছে, সো ইন্টারনাল এনার্জি চেঞ্জ। তার কাইনেটিক এনার্জি চেঞ্জ, খেয়াল করে এখানে কাইনেটিক এনার্জি মানে হলো তার স্টেট ফাংশন, সেজন্য ডেল্টা দিয়েছি। সো কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়েছে, পটেনশিয়াল চেঞ্জ হয়েছে, ইন্টারনাল চেঞ্জ হয়েছে। এই 3টে এনার্জি চেঞ্জ, সেটা হলো, এটা কি বলে এটাকে, একটা হলো কজ এন্ড ইফেক্ট, ঠিক আছে? কজ হলো এই ডান পাশের গুলা, এইগুলা আসার ফলে এই চেঞ্জ গুলা হয়েছে, ঠিক আছে? তো 3টা জিনিস সিস্টেমের মধ্যে ঢুকেছে, যার ফলে ইন্টারনাল সিস্টেমে চেঞ্জ হয়েছে, সিস্টেমের পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়েছে, সিস্টেমের কাইনেটিক চেঞ্জ হয়েছে। সো আমরা এক্সটার্নাল এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল এনার্জি বোথ যদি অ্যাকাউন্টেবল করি, তাহলে পরে আমাদের এই যে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স এই ধরনের হয়ে যাবে। ওকে, কিন্তু আমরা বলেছি যে আমরা ফর মোস্ট পারপাস আমরা এই দুইটাকে ইগনোর করব, আমরা শুধু ইন্টারনাল এনার্জি নিয়ে কথা বলবো। ওকে, সো গেল এটা। এন্ড যদি ইনফাইনাইটেসিমাল চেঞ্জ হয়, আমরা একটু আগে বললাম, চেঞ্জটা যদি মাইনিউট চেঞ্জ হয়, তাইলে পরে আমরা ডিফারেনশিয়াল ফর্মে লিখি। ডিফারেনশিয়াল ফর্মটা কি, আমরা ডেল্টা না লিখে ডি লিখবো, আর এখানে ডেল্টা, এই ডেল্টা সাইন দিব, ঠিক আছে? এটা স্মল ডেল্টা, এটা হলো বড় ক্যাপিটাল ডেল্টা, এটা স্মল ডেল্টা, ঠিক আছে? So delta Q plus delta W plus delta W prime would be equal to dE. So this is the differential form of equation of the first law of thermodynamics. It is the integral form of the first law of thermodynamics, the total change যেটা হয়েছে। So delta মানে হলো total change in a property, আর এই ডেল যেটা, এই ডেলটা কোথায় হয় বলতে পারবা কি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যখন হয় তখন আমরা এটা লিখি। আর এটা হলো ইনফাইনাইটেসিমাল চেঞ্জ অফ প্রসেস ভেরিয়েবল। প্রসেস ভেরিয়েবলের ইনফাইনাইটেসিমাল চেঞ্জ যদি হয়, তাহলে আমরা এটা লিখবো
ইনফিনিটেসিমাল চেঞ্জ অফ স্টেট ফাংশন, তাইলে আমরা স্মল ডি লিখব। ওকে, সো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মোর ইম্পর্টেন্ট বিকজ এটা নিয়ে আমরা হিসাব কিতাব যা আছে সেগুলো করব। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন। And infinitesimal quantity designated by d as in du represents the infinitesimal change in a state function. Yes, and it has a mathematical property of a differential of the state function. এটার মানে কি? এটার মানে হলো যদি আমরা du কে ইন্টিগ্রেট করি between the limits তাহলে আমরা ডেল্টা u পাবো। তো এটাকে ইন্টিগ্রেট করা যায়, সেই জন্য বলছি এটার ম্যাথমেটিক্যাল প্রপার্টি আছে। ম্যাথমেটিক্যাল প্রপার্টি মানে ডিফারেনশিয়াল প্রপার্টিকে ইন্টিগ্রেট করে আমরা টোটাল প্রপার্টি ক্যালকুলেট করতে পারি from a fixed state থেকে to another state. Okay, on the other hand এইখানে যেটা আমরা লিখলাম d যেটা স্মল ডেল্টা যেটা বলতেছি প্রসেস ভেরিয়েবলের জন্য আমরা যখন লিখি, সো এই ডেল্টা যখন লিখবো সেটা মানে হলো প্রসেস ভেরিয়েবল। সো যে সমস্ত প্রসেস ভেরিয়েবল আমরা ডিল করব তার আগে আমরা এই সাইন দিব, এখানে কখনোই স্মল ডি লিখবো না। স্মল ডি লিখলে পরেই ভুল হবে। কেন? বিকজ এই স্মল ডেল্টা কিউ দিকে ইন্ডিকেট করা যায় না, ইট ডাজন্ট হ্যাভ এনি ম্যাথমেটিক্যাল প্রপার্টি। তো এটাকে ইন্ডিকেট করে কখনোই কিউ পাবা না, বিকজ এটাকে ইন্ডিকেট করা যায় না। ঠিক আছে? সো প্রসেস ভেরিয়েবলে যে ডেল্টা যেটা আছে, স্মল ডেল্টা যেটা আছে সেইটা দিলে পরে সেই জন্য ইট ডাজন্ট হ্যাভ এ ম্যাথমেটিক্যাল প্রপার্টি, সো এটাকে ইন্ডিকেট করা যায় না, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে সমস্যার কথা এখান থেকে এখন আসি। ফার্স্টের মধ্যে বলতেছে আমরা ইউ ইজ এ স্টেট ফাংশন, যার জন্য ডিইউ লিখেছি, কিন্তু ডান পাশে তিনটে টার্মই হলো প্রসেস ভেরিয়েবল। ইউ ইজ এ স্টেট ফাংশন, সো ইট ডাজন্ট ডিপেন্ড অন পাথ ফলোড ডিউরিং এ প্রসেস, কিন্তু এই তিনটাই প্রসেস ভেরিয়েবল, এদের চেঞ্জ ডিপেন্ড অন পাথ, এটা মনে রাখতে হবে। তো এই তিনটা ভেরিয়েবল ডিপেন্ডস অন পাথ, কিন্তু ইউ যেটা আছে সেটা ডাজন্ট ডিপেন্ড অন পাথ because it is a state function, only depends on initial state and final state. কিভাবে আসলো doesn't matter. So সেই সেন্সে the statement is not very useful for practical application. Practical problem solve করতে গেলে পরে এটা করা যায় না। কেন করা যায় না? বিকজ তুমি এইটা ক্যালকুলেট করতে চাও কিন্তু এটাকে ইন্টিগ্রেট করে তুমি করতে পারবে না, এটা ইন্টিগ্রেট করা যায় না, আমরা একটু আগেই বললাম। এইগুলো যদি ইন্টিগ্রেট না করা যায় তাহলে পরে how can w q and w prime be calculated? এটা কি করে ক্যালকুলেট করবো? টু ক্যালকুলেট ডি। ঠিক আছে? সো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এইটাকে সলভ করার জন্য আমরা পরবর্তী পর্যায়ে যেটা করব, এই তিনটা প্রপার্টিকে আমরা চেঞ্জ করে ফেলবো ইন টার্মস অফ স্টেট ফাংশন, যাতে করে আমরা এটাকে ঘোরাইয়া স্টেট ফাংশনের রেসপেক্টে এইটার চেঞ্জটা ক্যালকুলেট করতে পারি। কারণ আমরা জানি এনি চেঞ্জ ইন স্টেট ফাংশন ক্যান বি ক্যালকুলেবল। স্টেট ফাংশনের ডিফারেনশিয়াল ফর্মটাকে ইন্ডিকেট করা যায়। সো আমরা কিউটাকে সাম স্টেট ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, ডাব্লিউ কে সাম স্টেট ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, and then we calculate the change. So সরাসরি ফার্স্ট লর অ্যাপ্লিকেশন করা যায় না বিকজ অফ দিস প্রবলেম। ওকে, ফাইনালি আজকে আমরা শেষ করব এই ছোট্ট একটা অঙ্ক দিয়ে, তোমাদেরকে একটু জাজ করার জন্য, তোমাদের এই নলেজ যেটা ফাইনালি থার্মোডাইনামিক্স এ প্রবলেম সলভ করতে লাগবে সেই নলেজটা তোমার আছে কিনা। আমরা ফার্স্ট ল দেখেছি, জাস্ট সিম্পল প্যারামিটার চেঞ্জ ইন ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডব্লিউ। ওকে, তো এখানে দেখো অঙ্কটা দেখো, এ ক্লোজ সিস্টেমের কথা বলা হয়েছে, ইনিশিয়ালি অ্যাট রেস্ট অন দ্য সারফেস অফ দ্য আর্থ, তো কোন একটা পজিশনে সে রেস্টে ছিল, undergoes a process for which there is a net energy transfer to the system by work of magnitude W BTU, sorry, magnitude 200 BTU. During the process, there is a net heat transfer of energy from the system to its surroundings of 30 BTU. At the end of the process, the system has a velocity 200 feet per second at an elevation of 200 feet. The mass of the system is 50 pounds and the local acceleration of gravity is g is equal to 32 feet per second square. Determine the change in internal energy of the system for the process in BTU. প্রবলেমটা কি বুঝতে পারছো? জি স্যার। ক্যালকুলেট করো দেখি পারো কিনা। আমার ইনিশিয়াল ধারণা হলো কেউ তোমরা করতে পারবে না যদি আমার লেকচারটা না দেখে থাকো।
কি করতে পারো কিনা? ইউ উইল হ্যাভ অ্যাবাউট 5 মিনিট, 2 মিনিট। সো এখানে কিছু এনার্জি ভিতরে আসছে বা বাইরে চলে গেছে, এবং এই এনার্জি আদান প্রদানের ফলে সিস্টেমের ইন্টারনাল চেঞ্জটা বের করতে বলছে। কিন্তু এট দ্য সেম টাইম সিস্টেম কিছু এক্সটার্নাল এনার্জিও গেদার করেছে। ফর এক্সাম্পল ভেলোসিটি গেদার করেছে, তার মানে তার কাইনেটিক এনার্জি হয়েছে, এবং তার এলিভেশনও চেঞ্জ হয়ে গেছে, তার মানে কিছু পটেনশিয়াল এনার্জি গেদার করেছে। সো পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি প্লাস ইন্টারনাল এনার্জি উড বি ইকুয়াল টু টোটাল এনার্জি যে চেঞ্জ, যেটা সিস্টেমের ভিতরে আসলো বা গেল। তো কজ এন্ড ইফেক্ট মনে রাখবা সবসময়, কজ এন্ড ইফেক্ট। কজ মানে হলো যেগুলো সিস্টেমের ভিতরে আসলো বা গেল, এবং এর ফলে ইকুয়াল টু ইফেক্ট মানে হলো তিনটা জিনিস চেঞ্জ হয়েছে, ইন্টারনাল চেঞ্জ হয়েছে, কাইনেটিক চেঞ্জ হয়েছে, পটেনশিয়াল চেঞ্জ হয়েছে। তো তোমাকে সবকিছু বিটিইউ ফর্মে ক্যালকুলেট করতে হবে, তারপরে জাস্ট যোগ দিও। পরে দেখি ভেরি কুইকলি। বাই দ্য ওয়ে, এই ক্লাসগুলো করার সময় সবসময় ক্যালকুলেটর এবং খাতাপত্র হাতে রাখবা। আমরা এই জন্য শুরু করার প্রবলেম সবসময় করব, এবং আমার পার্সোনাল যে প্রিন্সিপাল মেনে চলি যে আমি তোমাকে কিছু করে দেওয়ার চেয়ে তোমার কাছ থেকে আদায় করতে আমি পক্ষপাতী। আমি সবসময় চাই আগে তুমি করো, ভুলটা আমি শুধরিয়ে দেবো। এতে করে তোমার কনফিডেন্স বাড়বে এবং তোমার বুঝতে ইজি হবে। আমি অঙ্কটা করে দিলে পরে তুমি বুঝবা না কখনোই তোমার ভুলটা কি হয়েছে বা তুমি কি ভুল করবা ইন ফিউচারে। স্যার 1320170 1320170 13201, তার মানে 13,000 সামথিং বিটিউ। জি স্যার। তোমারটা পেলাম। আর কেউ কি করতে পেরেছ? স্যার 1319830 BTU। বিটিউ স্যার -139,830 BTU। -139 9830 -139,830 9830। ওকে, এনিওয়ে তোমাদের কেউরই হয় নাই। কোথায় হয় নাই সেটা আমি এক্সপ্লেন করি। খেয়াল করো, তোমরা এখন কোন ইয়ারে পড়তেছো? 2-1, তাই না? তার মানে থার্ড সেমিস্টার, এখনো তোমার 7টা সেমিস্টার বাকি আছে। সো আমি মনে করি নতুন কিছু শেখার এখনো সুযোগ আছে। এই যে তোমরা ভুল যেটা করলা, একদম সিম্পল মিস্টেক করেছো, সিলি মিস্টেক করেছো, যেটা আমি যেভাবে অঙ্ক করি সেভাবে যদি করো সেই মিস্টেকটা হবে না। খেয়াল করো, এই ফর্মুলা তো তোমরা সবাই পেরেছো, তাই তো? ইয়েস স্যার। ওকে, দিস ইজ দ্য বেসিক ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। শুধু একটাই তফাৎ, সেটা হলো ডাব্লিউ প্রাইম এই অঙ্কের মধ্যে নাই, তাই তো? ডাব্লিউ প্রাইম হলো নন মেকানিক্যাল ওয়ার্ক ডান। তো এখানে কোনো নন মেকানিক্যাল ওয়ার্ক ডানের কথা বলে নাই, কোনো রকম ফোর্স ফিল্ডের কথা বলে নাই, কোনো রকম গ্র্যাভিটেশনাল এটসেট্রা বলে নাই। সো ডাব্লিউ প্রাইম ইজ ইকুয়াল টু 0। এখন কিউ এবং ডাব্লিউ এগুলা ভ্যালুর কথা বলা আছে। এটা দেখো, বলছে নেট এনার্জি ট্রান্সফার টু দ্য সিস্টেম বাই ওয়ার্ক, তার মানে ডাব্লিউ কথা বলেছে। ট্রান্সফার টু দ্য সিস্টেম, মানে সিস্টেমের ভিতরে আসলো। তো এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু প্লাস 200 BTU। তোমরা এটা করেছো? ইয়েস স্যার। ওকে, ফাইন। দেন সেকেন্ড যেটা বলেছে, দেয়ার ইজ এ নেট হিট ট্রান্সফার অফ দ্য এনার্জি ফ্রম দ্য সিস্টেম টু দ্য সারাউন্ডিংস 30 BTU। সো ইট টকস অ্যাবাউট কিউ, and this Q is equal to -30। সেটা করেছো? জি স্যার। ওকে, লাভলি। এখন তাইলে একটাই বাকি আছে, সেটা হলো যে কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে গেলে হাফ mv² লাগবে, এবং পটেনশিয়াল এনার্জি করতে গেলে পরে mgh লাগবে। ঠিক আছে? ওকে, সো এই তিনটা এইটা করতে পেরেছো। W প্রাইম ইজ ইকুয়াল টু 0 here, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ mv²। ঠিক আছে? সো হাফ, m হলো 50 পাউন্ড, v হলো 200 ফুট পার সেকেন্ড স্কয়ার। এটা ক্যালকুলেট যদি করো, এটা আসে হলো দিস অ্যামাউন্ট। এখানে আমি ভুল করছি তো নাকি? ভুল করছি না ভুল করিনি? ঠিকই আছে, স্কোয়ার আছে এখানে। সো এইটা যদি চেঞ্জ করো তাহলে এই ভ্যালুটা আসবে। এই ভ্যালুটা হলো পাউন্ড ফুট স্কোয়ার সেকেন্ড স্কোয়ার। ফুট পার সেকেন্ডের স্কোয়ার আসে, সো ইট উইল বি পাউন্ড ফুট স্কোয়ার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ নট BTU। ঠিক আছে? সো BTU তোমাকে যদি চেঞ্জ করতে হয়, ফর্মুলা কনভার্সন করতে হবে। সো পাউন্ড ফুট স্কোয়ার সেকেন্ড স্কোয়ার। সো এই পাউন্ডটা হলো মাস, এটাকে ফোর্সে নিতে হবে। ফোর্সে নিতে গেলে পরে ফোর্স F = ma, তার মানে
MA করতে হবে। সো 1 পাউন্ড ফোর্স সমান সমান 32.2 ফুট পাউন্ড পার সেকেন্ড স্কয়ার। যদিও অঙ্কের মধ্যে 32.0 ছিল, আমি 30.2 করেছি। ওকে, এনিওয়ে সেটা স্মল ম্যাটার। সো 1 পাউন্ড ফোর্স, আমাকে পাউন্ড ফোর্স করতে হবে, সেটা 32 ফুট পার সেকেন্ড স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। সো এটা ইউনিট কনভার্সন গেল। আমরা পাউন্ডকে পাউন্ড ফুটে কনভার্ট করলাম, এন্ড দেন বিটিউ 1 বিটিউ সমান সমান 778 ফুট পাউন্ড ফোর্স। এখানে এটা ফোর্স, ছোট্ট একটা এফ শব্দ দিতে হবে, এই যেরকম পাউন্ড ফোর্স। সো পাউন্ড ফোর্স, ফুট পাউন্ড, 778 ফুট পাউন্ড ফোর্স। তখন যদি কাটাকাটি করি তাহলে আমরা বিটিইউ পাবো, এবং সেটা যদি করি তাহলে পরে এটা আসলে 39.9 বিটিইউ। সেকেন্ড যেটা একইভাবে পি ইজ এমজিএইচ, একই ইউনিট আসে পাউন্ড ফিট স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এবং একইভাবে যখন আমরা এটাকে চেঞ্জ করব তখন এটা আসবে 12.8 বিটিইউ। এখন যদি আমি সবকিছু ক্যালকুলেট করি আগের ফর্মুলা অনুযায়ী, ডেল্টা ইউ উড বি ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ মাইনাস কে মাইনাস পি। এটা যদি করি, কিউ সমান সমান মাইনাস 30 বিটিও, ডাব্লিউ সমান সমান 200 বিটিও, কে হলো 39.3 মাইনাস সাইন সহ, এবং পি সমান সমান 12.8 বিটিও। সো আলটিমেটলি আনসার আসবে 117.3 বিটিও। তো কোথায় ভুল করেছো যারা আমাকে নাম্বার বললাম, বলো দেখি। ইউনিট কনভার্সনে। স্যার কনভার্সন। কনভার্সন। অঙ্ক যখন করেছো কোথাও ইউনিট দেয় নাই, তাই তো? খালি শুধু নাম্বার দিয়ে অঙ্ক করেছো। জি স্যার। তো আমার একদম আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে, প্লিজ 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 অঙ্ক করার সময় এই যে আমি যেভাবে লিখেছি সেভাবে করবা, তোমার ভুল হওয়ার সম্ভাবনা 0 হয়ে যাবে। ঠিক আছে? অলওয়েজ রাইট ডাইমেনশন অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিট। ঠিক আছে? 50 পাউন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? শুধু 50 আমি কেন লিখবো যদি এই কারণে আমার ভুল হয় অঙ্কটা। ঠিক আছে? অঙ্কটার মধ্যে কোনো জটিলতা নাই, কোনো কিছু নাই, কিন্তু এইটা যদি আমি পরীক্ষায় দিতাম, এটার মধ্যে যদি 10 মার্কও থাকতো, ইউ উইল গেট 0 বিকজ অফ সিলি মিস্টেক। সেই জন্য চেষ্টা করবা, শুধুমাত্র আমার সাবজেক্ট না, ইঞ্জিনিয়ারিং যেহেতু পড়তেছে অনেক সাবজেক্ট আছে, অনেক অঙ্ক করতে হয়। অলওয়েজ ট্রাই টু ডু দিস ওয়ে। অঙ্ক করার সময় ফর্মুলার মধ্যে যখন ভ্যালু বসাবা, সবসময় ভ্যালুর সাথে ইউনিট বসাবা, তাহলে পরে ক্যালকুলেশন করে তোমার যে ইউনিটের দরকার সেই ইউনিটে এসেছে কিনা তুমি সাথে সাথে তুমি দেখতে পাবা। ঠিক আছে? তো এটা মনে রাখবা, চেষ্টা করবা এইভাবে করার জন্য। এবং এটার জন্য মানে তোমার আগে অঙ্কটা করতে 10 মিনিট লাগতো, এখন লাগতেছে 20 মিনিট, সেই জন্য কোনো সিনারিও না। তোমার এখানে 50 সাথে পাউন্ড লিখতে 1 সেকেন্ডও লাগে না, বেশি লাগে না। ঠিক আছে? সো অলওয়েজ ট্রাই টু প্র্যাকটিস দিস ওয়ে। অঙ্ক এইভাবে প্র্যাকটিস করো, এই অভ্যাসটা গড়ে তোলো, যাতে করে তোমার সিলি মিস্টেক আর অঙ্কে কখনো হবে না। ঠিক আছে? আমি পরীক্ষার মধ্যে কখনোই রেজাল্ট মিলাই না, মনে রাখবা। এখন বলে দেই, অঙ্কের মধ্যে কখনো আমি রেজাল্ট মিলাই না। এই যে 117.3 যেটা আছে, এটার জায়গায় 120 যদি হয়, 100 যদি হয়, কিচ্ছু যায় আসে না, আমি এটা মিন করবো না। আমি শুধু দেখবো তোমার প্রিন্সিপালটা ঠিক আছে কিনা, তুমি ফর্মুলাটা ঠিক মতো লিখেছো কিনা, এবং এখানে ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো। এবং সবসময় মনে রাখবা, তুমি যে এই ফর্মুলা বসাইলা, ডেল্টা কি কে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার ইজ ইকুয়াল টু এই ভ্যালুটা বসাই দিলা, তোমাকে আমি সিভিয়ারলি পানিশমেন্ট দেবো। ঠিক আছে? আমি চাবো তুমি এই পর্যন্ত অ্যাটলিস্ট লিখবা, তারপরে তুমি সংক্ষেপে করো, কোনো অসুবিধা নেই। তার মানে তুমি ফর্মুলা লিখবা, এট দ্য সেম টাইম ফর্মুলা ভ্যালুর মধ্যে তুমি এই ভ্যালুগুলো বসাবা। হাফ এমভি স্কয়ার, এম সমান সমান কত, তোমাকে এটা বসাতে হবে। তারপরে তুমি ক্যালকুলেট করো, এক লাইনে করো, 2 লাইনে করো, কিচ্ছু যায় আসে না। কিন্তু তুমি যদি কে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার ইজ ইকুয়াল টু 13.9 বিটিউ যদি লেখো, তুমি কখনোই মার্কস পাবে না। ঠিক আছে? হয়তো আমি তোমার পুরো সিস্টেমের জন্য 2 মার্ক দেবো যদি এটা 20 মার্ক থাকে, কিন্তু আমি তোমাকে কোনো মার্ক দেবো না। সো আমার কাছে মার্কস পেতে গেলে পরে তোমাকে যেটা করতে হবে, তোমাকে প্রিন্সিপালটা ঠিক রাখতে হবে, যাতে আমি বুঝি তুমি অঙ্কটা জানো, কিভাবে করতে হয় সেই অঙ্কটা জানো। এইটা যদি তুমি আমি বুঝাইতে পারো, ইউ উইল গেট 50% মার্কস। ঠিক আছে? আমি মার্কস কাটবো হলো কৃষিকে, তুমি ইউনিট দাও নাই, ইউনিট না দিলে পরে আমি কিছু মার্কস কাটবো। তুমি সিলি মিস্টেক করেছো, সেটার জন্য আমি তোমার কোনো কিছু করবো না। তুমি এখানে ক্যালকুলেট করার সময় হয়তো ওই যেখানে 50 পাউন্ড আছে, ভুললে তুমি এখানে 500 লিখে ফেলছো, আমি কিচ্ছু মাইন্ড করবো না। ঠিক আছে? 50 জায়গায় 500 লিখছো, আই ডোন্ট মাইন্ড এট অল। কিন্তু এই যে এখানে যেটা আছে, কিউ সমান সমান 30 বিটিও মাইনাস 30 বিটিও, তুমি এখানে দিছো প্লাস 30 বিটিও, তাহলে তোমার করবো না। ঠিক আছে? তো
আমার সাজেশন হলো অঙ্ক করার সময় চেষ্টা করবে ইউনিট সহ অঙ্ক করতে, ক্যালকুলেট করতে, তাহলে তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। এবং প্রিন্সিপালটা ঠিক রাখবা। আমি যদি বুঝি তুমি এটা মুখস্থ লেখছো বা কার কাছ থেকে দেখে লেখছো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা তাহলে আজকে আমাদের যে ছিল, আমাদের লেকচার আউটকাম ছিল, সেটা হলো আমরা এনার্জিকে ডিফাইন করার চেষ্টা করেছি। সো আই হোপ তোমরা এটা আন্ডারস্ট্যান্ড করতে পারো, ইউনিয়ন এনার্জি কাকে বলে এবং এনার্জি কত প্রকার সেটাও তোমাকে এক্সপ্লেন করেছি। তারপরে এনার্জি ট্রান্সফার হয়, ল অফ কনজারভেশন অফ এনার্জি, সেটা নিয়ে আমরা এক্সাম্পল দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করেছি। ফার্স্ট লটা ডিরাইভ করেছি, কিভাবে আসলো ফার্স্ট ল ফর ক্লোজ সিস্টেম অনলি, এটা ডিফারেনশিয়াল ফর্মে কিভাবে লেখে, এটা ইন্টিগ্রাল ফর্মে কিভাবে লেখে, এবং এটা দিয়ে ছোট্ট একটা অঙ্ক করেছি যাতে করে তুমি জাস্ট বুঝতে পারো ফার্স্ট অর্ডার অ্যাপ্লিকেশন কেমন হয়। এবং এটা লিমিটেশন আমরা বলেছি অলরেডি, যেটা দিয়ে চেঞ্জটা ক্যালকুলেট করা ডিফিকাল্ট, বিকজ ডাব্লিউ কে ক্যালকুলেট করা যায় না যদি না ডাব্লিউ ভ্যালু বলে না দেওয়া থাকে। ঠিক আছে, ডিফারেনশিয়াল ফর্মে যদি থাকে তাহলে এটা করা সম্ভব নয়। তখন আমরা যেটা করবো, ডাব্লিউ কে অন্য ফর্মে চেঞ্জ করে নিব আগে, তারপরে অঙ্ক করবো। ওকে, এনি কোয়েশ্চেন? স্যার আমাদের এই স্লাইডটা মোস্ট প্রবাবলি আপলোড দেওয়া হয়নি মিটিংস এ। দেওয়া নেই, আমার তো যতদূর জানি দেওয়া হয়েছে। ওকে, না দেওয়া থাকে আমি এখনই চেক করছি, এখনই দিয়ে দেবো। আর স্যার আপনি যদি অ্যাসাইনমেন্ট দেন, যদি স্যার টিমস থেকে অ্যাসাইনমেন্টটা অ্যাসাইন করে দেন সবাইকে, তাহলে স্যার মানে কপিটা ট্র্যাক রাখো ইজিয়ার হয়, আর স্যার সবাই আলাদা করে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে। ও আচ্ছা, টিমস অ্যাসাইন করতে হবে না? আমি অ্যাসাইন করে দিচ্ছি। আপনি অ্যাসাইন করলে স্যার অটোমেটিক্যালি সবাই নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে 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 ওকে, ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম।